মাওলানা আবুল কালাম আজাদ উনি টেলিভিশনে প্রোগ্রাম করতে নিয়মিত। ওনার নামটি শুনলেই মেহেন্দি দেয়া দাড়ি, মেহেন্দি দেয়া চুল, সাদা টুপি, বিভিন্ন প্রশ্নোত্তর অনুষ্ঠান, টেলিভিশনে ইসলামিক প্রোগ্রাম মনে হয়ে যায়। কিন্তু পরবর্তীতে হঠাৎ করে আমরা তাকে বাচ্চু রাজাকার হিসেবে জানা শুরু করি। বাচ্চু রাজাকার যুদ্ধাপরাধীদের ভিতরে 1 নম্বর ছিলেন। উনি ওয়ান্টেড লিস্টে উনি ছিলেন 1 নম্বর। কিন্তু উনি আত্মগোপনে চলে গিয়ে জীবন রক্ষা করেছিলেন। এখন কথা চলছে বিভিন্ন মহলে যে বাচ্চু রাজাকার কি আসলেই দোষী নাকি বাচ্চু রাজাকার আসলে নির্দোষ, উনি কি আসলে যুদ্ধাপরাধী, ওনার বিরুদ্ধে যেসব কথাবার্তা বলা হচ্ছে ইত্যাদি, এবং নানা রকম সাক্ষী সাবত উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে অনলাইনে। কিন্তু আমি আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করছি। যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না। এবং আপনারা চাইলে আপনাদের যত সোর্স আছে এগুলি ঘাটিয়ে আপনারা সত্যতা খুঁজতে পারেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন বাচ্চু কি আসলেই উনি নির্দোষ না উনি নির্দোষ না, আসলে বিষয়টা কি। 2014 সালে আমি মালয়েশিয়া যাই আমার কিছু বন্ধুর দাওয়াতে। সেখানে আড্ডায় বসি বিএনপির অন্যতম নেতা বাদলের সাথে। বাদল আমার খুব ভালো একজন বন্ধু, UAE এক্সচেঞ্জের তখন সে মূল কর্ণধার মালয়েশিয়াতে। এছাড়া আরও কিছু বন্ধুদের সাথে বসি আড্ডায়, এবং একজন বিএনপির মালিকানাধীন একটি হোটেল, সেখানে আমি উঠি। আমি তখন আওয়ামী লীগের প্রচুর সমালোচনা করতাম। 2014 পর্যন্ত বিশ্ব তরুণ প্রজন্ম, বাঁশের কেল্লা, তিতুমিরের এটা সেটা বিভিন্ন পেজে আমার ভিডিও আপলোড হতো। তাই জামাত 2014 পর্যন্ত আমাকে খুব তাদের বন্ধু মনে করত। সেখানে অনেক ছেলেপেলেরা, ইয়াং ছেলেপেলেরা, কারণ 2014 পর্যন্ত আসলে অনলাইনে খুব একটা অ্যাক্টিভ কেউই ছিল না। আমি 2007 থেকে 6 শেষ থেকে 14 পর্যন্ত মোটামুটি একাই ছিলাম অনলাইনে। তাই ওই সময় প্রচুর ছেলেপেলে আমার কাছে আসতো, এবং তখন মালয়েশিয়া সে হোটেলে অসংখ্য ছেলেপেলে আমার সঙ্গে দেখা করতে এলো। একটা ছবিও দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, সেই ছবিতে আমার সাথে 2014-তে অনেক ইয়াং ছেলেপেলে দেখা করতে এলো। এবং আমি একটি মসজিদও তখন দেখতে গিয়েছিলাম, এবং সেই মসজিদের একটি ভিডিও ক্লিপও আপনাদের দেখাই, দেখুন। আমরা কোথায় এসেছি? এটা হচ্ছে মালয়েশিয়ায় আমরা একটা জাতীয় মসজিদের সামনে, মসজিদটার নাম হচ্ছে মসজিদ জামায়াত। এটা অত্যন্ত একটা বিখ্যাত মসজিদ মালয়েশিয়া এবং জাতীয় মসজিদ বলে। আচ্ছা। আর আমরা এই মুহূর্তে এটা কুয়ালালামপুরের মধ্যে পড়ছি, যেটা আসলে আপনার কোতরায়া। তো সেই সময় যখন আমি একদিন হোটেলে আছি, আমার রুমে অনেকগুলো ছেলে পেলে, একটা ছেলে দরজার সামনে এসে বলল আমার সাথে সে একান্তে দেখা করতে চায় এবং কথা বলতে চায়। ইয়াং ছেলে, খুব সম্ভবত যতটুকু আমার মনে আসে 20-22 এরকম হবে তার বয়স তখন, বা 25 হতে পারে। আমার সাথে সে দেখা করতে চায় একান্তে। কিন্তু সবাই বলল তুমি একান্তে কেন দেখা করবে? সে একটি নাম বলল। ছেলেটি আমার খুব ক্লোজ রিলেটিভ, নামটি হচ্ছে সৌমিক। ভেরিফাই করতে পারেন। সৌমিকরা তখন হাতিরপুলে থাকে। বললো যে আমি সৌমিকের বন্ধু, ওনাকে বলেন। নামটি শুনে আমি তাকে অনুমতি দিলাম। সে আমার রুমে এলো আমার সঙ্গে একান্ত সাক্ষাৎকার করার জন্য। সাদামাটা পোশাক, হ্যাংলা পাতলা ছেলে, একটু লম্বাটে। আমি বললাম তুমি সৌমিকের বন্ধু? বললো হ্যাঁ। তবে আমি আরেক দিক থেকে আপনার পরিচিত, কারণ আপনার সেজো মামার সাথে আমার আব্বার ঘনিষ্ঠতা আছে। আমার সেজো মামা হচ্ছে হাই স্পিড গ্রুপের চেয়ারম্যান, উনি একজন লিডিং ব্যবসায়ী। ওনার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত, যদি আমার মামা জামাত করেন না, কিন্তু ঘনিষ্ঠ বন্ধু হিসাবে এই আবুল কালাম আজাদ। অর্থাৎ এই ছেলেটি আমাকে বলে দিল যে আমার আব্বা আবুল কালাম আজাদ, অর্থাৎ বাচ্চু রাজাকার। বাচ্চু রাজাকার। এবং আমি তখন বললাম হ্যাঁ, আমি তোমার আব্বাকে আমার নানার বাড়িতে মগবাজারে কয়েকবার আমি দেখেছি। তাহলে তুমি বাচ্চু রাজাকার এলিয়াস আবুল কালাম আজাদের
ছেলে বলল জি। আমার কাছে এসছো কেন? আপনার কাছে এসছি মূলত কিভাবে আসলে আমি বেঁচে থাকবো এখানে, কারণ আমার কোনো সাপোর্ট নাই, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি পাচ্ছি না। দেশ থেকে ভেগেছি। এখন এই হোটেলের মালিক আমাকে মোটামুটি শেল্টার দিয়েছেন। আমি বললাম তোমার আব্বা কোথায়? আমাকে বললো আমার আব্বা পাকিস্তানে। তোমার আব্বা পাকিস্তানে কেন? বললো আমার আব্বা সবার আগে ISI এর মাধ্যমে জেনেছিলেন যে যুদ্ধাপরাধের দায়ে আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, আমার আব্বা সহ আরো কয়েকজনকে ফাঁসি দেবে, এবং সেটা আদালত প্রাঙ্গণ থেকে আমাদেরকে কোনো একজনের মাধ্যমে ISI এর মাধ্যমে জানানো হয়েছে। তাই আমার আব্বা আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী এবং জামাতের নেতৃবৃন্দদেরকে জানিয়েছিলেন যে এরকম তাদেরকে ফাঁসিতে চড়ানোর পরিকল্পনা হচ্ছে, তারা যেন পালিয়ে যায়। কিন্তু আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী সহ অন্যান্যরা জামাতের নেতারা বলেছিলেন আমাদের সাথে আমাদের দল আছে, আমাদের কিছুই হবে না। কিন্তু আমার আব্বা সেই রিস্কটি নেননি। উনি পালিয়ে যাওয়ার বাংলাদেশ থেকে বিভিন্ন উপায় খুঁজছিলেন, এবং একদিন উনি এক এলিফ্যান্ট রোডের এক বাসায়, যদিও তারা থাকতো সংগ্রামের ওই সাইডে, মগবাজার ওয়ারলেসের সংগ্রামের দিকে তারা থাকতো, কিন্তু উনি তখন ছিলেন এলিফ্যান্ট রোডে কোনো একটি বাসায়, এবং একজন ফল বিক্রেতা তার বাসার দরজায় আসে টুকরি টুকরি নিয়ে, এবং এসে ওনাকে বলেন যে আমার চেঞ্জ নাই, অর্থাৎ একটা জিনিস কিনেছেন, ছোট নোট নাই, আমি ভাঙিয়ে দিব। আবুল কালাম আজাদকে বললেন, ইঙ্গিত করলেন আপনি আমার সাথে আসেন। সেই লোকটি ছিল ISI এর এজেন্ট, এবং সেই এজেন্টের মাধ্যমে উত্তরবঙ্গে এবং রংপুর ওদিক দিয়ে বর্ডার দিয়ে নেপাল হয়ে উনি পাকিস্তান চলে যান। এরপর বাংলাদেশ ত্যাগ করার পরে প্রথম আমার সাথে উনি কথা বলেন। কথাটি হয়েছিল স্কাইপের মাধ্যমে। সেই স্কাইপের অ্যাড্রেস ইত্যাদি এখনো আমার কাছে আছে। সেই স্কাইপে উনি আমাকে বলেছিলেন ওনার ছেলেকে দিকে একটু খেয়াল রাখি, কারণ ছেলে তো আর কোনো দোষ করেনি ইত্যাদি, এবং উনি তখন পাকিস্তানে। এরপর শুনেছি উনি লন্ডন চলে গেছেন, কোথায় চলে গেছেন আমি জানি না, এরপর আমি জানি না। আমার প্রশ্ন, উনি যদি যুদ্ধাপরাধ না করে থাকেন, উনি কিভাবে সবার আগে ইনফরমেশন পেয়েছিলেন, এবং ওনাকে কেন পাকিস্তানের ISI সহায়তা করেছিল দেশ থেকে ভেগে যাওয়ার জন্য, এবং উনি কেন দেশ থেকে পাকিস্তানের সহায়তায় ভেগে গিয়েছিলেন? আমি যতটুকু জানি একই পন্থায় ওনার ওয়াইফও খুব শীঘ্রই ওখান থেকে চলে যায়, বাংলাদেশ থেকে পালিয়ে যায়। আমার এই কথাগুলো যদি মিথ্যা হয়ে থাকে, আবুল কালাম আজাদ উনি যেন অনলাইনে এসে, উনি তো অনলাইনে এখন আসেন, উনি অস্বীকার করেন যে আমি যা বলেছি সব মিথ্যা কথা, তাহলে আবার পুনর্বিবেচনা করব। তবে ওনার নিজের ছেলের মুখের কথা, ISI তাকে হেল্প করেছিল, বাংলাদেশের বর্ডার দিয়ে উনি চলে গিয়েছিলেন, পাকিস্তান চলে গিয়েছিলেন। উনি এখন কোথায় আছেন? উনি বাংলাদেশ থেকে পাকিস্তান পালিয়ে কেন গিয়েছিলেন? ওনাকে ISI হেল্প করেন। উনি কোরআনের উপর হাত রেখে আমি যা বলেছি তা মিথ্যা কথা বললে আমি ধরে নেব যে আমার ইনফরমেশন ভুল। বাস, রাজাকার না হলে ISI তাকে হেল্প করবে কেন? আপনাদের কাছে উত্তরটি আছে?